অনেক দিন পর আড্ডা দিতে গিয়েছিলাম ব্রাহ্মণহাটা নাড়ুই তিতাস নদীর পাড়ে। নাড়ুই বাজারে হঠাৎ এক ফ্রেন্ডের সাথে দেখা। আমার পরিচয়টা আমি দিয়ে নেই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আরাফাতুল ইসলাম। মধ্যবিত্ত ঘরের ছেলে আমি। আমার বাসা ব্রাহ্মণবাড়িয়া জেলার ছোট্ট একটি গ্রামে। আমরা 4 ভাই, 1 বোন, ফ্যামিলির বড় ছেলে। আমি ছোট্ট একটি চাকরি করি। আব্বু কৃষক, আম্মু গৃহিণী। ছোট ভাই বোন লেখাপড়া করতেছে। এবার গল্পে আসা যাক। তো ওইখানে আমার ফ্রেন্ড বলতেছে আমারে, আরাফাত, কিছু কি শুনছো তুমি? না ভাই, কিছু তো শুনি নাই। কেন, কি হইছে? শাহিদার সাথে কথা হয় তোমার? না, কেন? ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে। তোমায় কিছু বলে নাই? না, আমারে তো শাহিদা কিছু বলে নাই। ও, আমি শুনলাম ওর নাকি বিয়ে ঠিক গেছে, তাই তোমায় জিজ্ঞাসা করলাম তুমি জানো কিনা। না, আমি জানি না। আর ওর সাথে কথা হয় না অনেক দিন ধরে। আচ্ছা, কোন জায়গায় বিয়ে ঠিক হয়েছে ওর? আমি সঠিক জানি না, সঠিক তথ্য নিয়ে তোমারে কাল জানাচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখানে বলে রাখা ভালো, শাহিদা হলো আমার গার্লফ্রেন্ড, যার সাথে আমার 4 বছরের রিলেশন ছিল। ওর সাথে কিভাবে পরিচয় হয়েছে সেটা বলি আপনাদের। সালটা 2020। তখন আমি ওদের এলাকায় ছিলাম। প্রায় 2 বছর কাজ করতাম ওইখানে। প্রথম দেখাতেই ওরে ভালো লেগে যায় আমার। প্রথম আমি ওরে চিঠি দিয়েছিলাম। চিঠির মধ্যে লেখা ছিল এমন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রথম দেখাতেই আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। জানি না আপনার মধ্যে কি আছে যা প্রথম দেখাতেই আমার ভালো লেগে যায়। অনেক দিন ধরে আপনাকে আমি ফলো করতেছি। অনেক দিন ধরে ভাবছি আপনাকে আমার মনের কথা বলবো, কিন্তু কখনো সাহস হয়ে ওঠেনি। আজ আর থাকতে পারলাম না মনের কথা না বলে। আমি আপনাকে ভালোবাসি নিজের জীবনের থেকেও বেশি। ইতি আরাফাতুল ইসলাম। তার থেকে কোনো রিপ্লাই আসে নাই। তারপর অনেকগুলো চিঠি লিখলাম তার উদ্দেশ্যে। হঠাৎ একদিন চিঠি রিপ্লাই আসলো, আমিও ভালোবাসি আপনাকে। তো আগামীকাল আমি বাসা থেকে চলে আসছি আমার কাজের স্থান ফেনী শহরে। আসতে বিকাল প্রায় 3 থেকে 4টা বেজে গেছে। অনলাইনে এসে দেখি বন্ধু কল দিয়ে রাখছে। তারপর আমি ওকে কল দিলাম, কেমন আছো রাতুল? এই তো আলহামদুলিল্লাহ ভালো। হয়তো এখন তুমি ভালো থাকতে পারবে না। কি হয়েছে খুলে বলো আমাকে। আমি আজকে শিওর জানতে পারছি তোমার গার্লফ্রেন্ডের বিয়ে ঠিক হয়ে গেছে। তো বিয়ে কবে? আমি সঠিক জানি না, তবে বিয়ে ঠিক হয়েছে এটা শিওর। বিয়ে ঠিক হলে তো কিছু করার নাই। তুমি যেভাবে পারো শাহিদার সাথে যোগাযোগ করো। আচ্ছা, আমি চেষ্টা করতেছি। ঠিক আছে, ভালো থাকিও। এরপর ফোন কেটে দেই। কল কেটে দিয়ে ভাবতে লাগলাম কি চাইলাম আর কি হলো। এরপর খালাতো ভাইকে ধরে অনেক কান্নাকাটি করলাম। কিরে, কাঁদতেছিস কেন? ভাইয়া, শাহিদার তো বিয়ে ঠিক হয়ে গেছে। কোন জায়গায় বিয়ে ঠিক হয়েছে? আমি এখনো জানি না, তবে আমার বন্ধু ফোন দিয়ে বলতেছে বিয়ে ঠিক হয়ে গেছে। আচ্ছা, তুই ভালো করে খবর নিয়ে দেখ সত্যি না মিথ্যে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। তারপরে কল দিলাম আন্টির কাছে, কেমন আছো খালাম্মা? উনি বললেন আলহামদুলিল্লাহ ভালো। তো তারপর ওনার সাথে সব কিছু শেয়ার করলাম। কপালে না থাকলে তো কিছু করার নাই। আমি তোকে দেখে শুনে অন্য মাইয়া বিয়ে করাবো। যা হইছে সব কিছু বাদ দে। চাইলেই তো সব কিছু বাদ দেওয়া যায় না। এইটা অবশ্য ঠিক বলছস, চাইলেই তো আর সব কিছু বাদ দেওয়া যায় না। আমি তোর আম্মুর কাছে কল দিতেছি, দেখি তোর আম্মু কি বলে। তারপর খালাম্মা আম্মুর কাছে কল দিছে কিনা তা আমি জানি না। আমার তখন অনেক খারাপ লাগতেছিল, পুরা পাগলের মতো অবস্থা আমার। তারপর মেসেজ দিলাম শাহিদার বড় বোনকে, উনার সাথে আমার টিকটকে অ্যাড আছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? কিছু কথা আছে আপনার সাথে। কি হলো, রিপ্লাই দিতেছেন না কেন? ওয়ালাইকুম সালাম, ভালো। তুমি কেমন আছো? একটু বিজি ছিলাম তো, তাই রিপ্লাই করতে পারিনি। ভালো নেই। কি করেন? আর আপনার বাসায় সবাই কেমন আছে?
সবাই ভালো খালা, কিছুক্ষণ পরে খাবো। ও ভালো। শুনলাম শাহিদা নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। কার কাছ থেকে শুনছো? আমার ফ্রেন্ডের কাছ থেকে। আজান দিতেছে, নামাজ পড়ে এসে কথা বলবো। নামাজ পড়ে আসার পর, আপু আছেন? হুম। সত্যি বিয়ে ঠিক হয়ে গেছে নাকি? হুম। শাহিদা কি রাজি আছে? হুম। ও ভালো। তো বিয়ে কখন? কালকে। আচ্ছা, শাহিদার সাথে একটু কথা বলতে দিবেন প্লিজ? কিভাবে দিব? ওর সাথে তো অনেক মানুষ। শাহিদার কাছে ফোনটা দিয়ে বাহিরে পাঠিয়ে দেন, তাহলেই তো চলে। আচ্ছা, কাল যদি ওর বিয়ে হয়, আজ তো ওর গায়ে হলুদ নাকি? হুম। ওর সাথে কি একটু কথা বলিয়ে দিতে পারবেন না? কিভাবে দিব? এটা তো সম্ভব না, মানুষের ভিড়েও বসে আছে। তো ওর কয়েকটা পিক দিতে পারবেন আজকে? আমি ফেনি চলে আসছি, নয়তো ওরে আমি নিজেই দেখতে যেতাম। আমার ভাগ্যটাই খারাপ, ওরে কোন জায়গায় বিয়ে দিতেছেন? কোনাউর। ও ভালো, কতই না ভালো হতো যদি আজকে আমার মৃত্যু হতো, প্রিয় মানুষটা চলে যেত অন্যের ঘরে, আর আমি চলে যেতাম কবরে। বোকার মতো কথা বলো না। আমি বোকা নই, তবে ঠকে গেছি বিশ্বাসের কাছে। ওর কয়েকটা পিক দেন প্লিজ প্লিজ প্লিজ। ওর একটা পিক দিব, তবে শর্ত আছে। শর্ত মানবে তো? আমি সব শর্ত মানতে রাজি, বলেন কি করতে হবে। ছবি দেওয়াটা যেন ওর জন্য কোনো ক্ষতি না হয়। ফেসবুকে কিন্তু স্ট্যাটাস দিতে পারবা না ছবি দিয়ে, ওকে? সমস্যা নাই, আমার দ্বারা ওর কোনো ক্ষতি হবে আর এটা আমি চাইও না। দোয়া করি ভালো থাকুক। দেখো ভাই, ফেসবুকে কিন্তু ছাইরো না। আমি তোমার উপর বিশ্বাস রেখে আমি ছবি দিতেছি, ওকে? বিশ্বাস নষ্ট কইরো না। তারপর শাহিদার পিক পাঠানো ছবিতে অনেক সুন্দর লাগতেছিল ওরে, তবে ওর মুখে হাসি নাই, কেমন মুখটা যেন মলিন করে রেখেছে। হাসলে অনেক সুন্দর দেখাইতো ওরে। মাশাল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। আমার না হওয়া প্রিয় মানুষটাকে। আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমার দ্বারা ওর কোনো ক্ষতি হবে না। হুম, বিশ্বাস আছে বলেই দিচ্ছি। অনেক ইচ্ছা ছিল আমার ওরে গায়ে হলুদের শাড়িতে দেখার। ধন্যবাদ আপনাকে আমার ইচ্ছাটা পূরণ করার জন্য। ওকে। আমি মানুষকে কথা দিয়ে কথা রাখতে জানি, তাই তো আমি সব দিক দিয়ে আমি ঠকে যাই। ভেঙে পড়ো না, ইনশাল্লাহ তোমার একদিন ভালো কিছুই হবে। ইনশাল্লাহ, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। ওর পিক আমার গ্যালারিতেই সারা জীবন সীমাবদ্ধ থাকবে। ধন্যবাদ। তুমি আমার ভাইয়ের মতো, এই জন্য বিশ্বাস করে দিয়েছি। হুম। তুমি আমার বোনকে অভিশাপ দিও না। কি বলেন আপনি এসব? মন থেকে ভালোবাসলে কি অভিশাপ দেওয়া যায়? রাইট। আগেও যেমন ও আমার প্রতিটা মোনাজাতে ছিল, এখনও থাকবে। আগে দোয়া করছি পাবার জন্য, আর এখন দোয়া করবে ও যেন স্বামীর ঘরে সুখে শান্তিতে থাকতে পারে। আমি চাইলে আপনার বোনের বিয়ে ভাঙতে পারতাম, কিন্তু চেষ্টা করিনি। জোর করে সব কিছু পাইলেও জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। তারপর আমি ওনাকে একটা পিক পাঠাই, যেটা ছিল শাহিদার বিয়ের গেটের। তুমি কি আসছিলা নাকি কারো থেকে পিক নিয়েছো? গায়ে হলুদের অনুষ্ঠান করেন নাই?